পুরো দেশে যেন যুদ্ধক্ষেত্র, চারিদিকে লাশের মিছিল। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি। এবং সর্বশেষ জানাবো, বিডিআর বিদ্রোহের সময় শেখ হাসিনাকে যেভাবে সাহায্য করেছিল ভারত, করেছিল সেনা সমাবেশ, ছিল আরও অনেক প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরো দেশে যেন যুদ্ধক্ষেত্র, চারিদিকে লাশের মিছিল। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি। রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল, নজিরবিহীন গুলি, সংঘাত, সংঘর্ষ। নিহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের বড় অংশ আন্দোলনকারী। সহিংস হামলায় নিহত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্য। এছাড়া কুমিল্লায় আরও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শাসক দলের নেতাকর্মীও। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি। সারাদিনই ঘন্টায় ঘন্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলার সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। পুরো দেশই যেন যুদ্ধক্ষেত্র। একই পরিস্থিতি ছিল রাজধানী ঢাকাতেও। পয়েন্টে পয়েন্টে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্র জনতার। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে স্থানে স্থানে। তাদের হাতে রামদা সহ অন্যান্য দেশীয় অস্ত্রও ছিল। অন্যদিকে আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি। শনিবার আওয়ামী লীগ যখন কর্মসূচি ঘোষণা করে, তখন থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর সরকার সমর্থকরা হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীদের প্রতি। তারই প্রতিফলন দেখা গেছে গতকাল। দিনের শুরুতেই অবশ্য ছাত্র জনতা শাহবাগের নিয়ন্ত্রণ নেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়ার মুখে সরে যান, কিন্তু পরবর্তীতে তারা সংগঠিত হয়ে দিনভর বাংলা মোটর থেকে গুলি করে। ক্রমশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। দেশের বিভিন্ন স্থানেও সরকার সমর্থকরা হামলা চালান আন্দোলনকারীদের ওপর। কোথাও কোথাও আন্দোলনকারীরাও আওয়ামী লীগের অফিস এবং দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালান। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে নতুন করে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ করা হয়েছে কারফিউ। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আজ ডাক দেওয়া হয়েছে মার্চ টু ঢাকা কর্মসূচির। এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে আন্দোলনকারীদের রাজধানীতে আসার আহ্বান জানানো হয়েছে। বিরোধী দলগুলো মার্চ টু ঢাকা কর্মসূচিতে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে। দিনব্যাপী সংঘাত সংঘর্ষে কমপক্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা বেশিরভাগই গুলিবিদ্ধ। অতিরিক্ত চাপের কারণে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা। ঢাকা মেডিকেলে মিনিটে মিনিটে আসে আহত ও নিহতদের বহনকারী অ্যাম্বুলেন্স। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন। একদিকে সাধারণ শিক্ষার্থীরা, অন্যদিকে রামদা, বন্দুক হাতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। সারা দেশের আওয়ামী লীগ গুন্ডা বাহিনীর তাণ্ডবে চলে গুলি, হত্যা। যেন এদিকে অধিকার আদায়ে যুদ্ধ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, আর অন্যদিকে পাকিস্তানে হানাদার বাহিনীর মতো বন্দুক হাতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, পুলিশ ও ছাত্রলীগ। পাকিস্তান আমলে বাংলার মানুষ যেমন অধিকার চাইতে গেলে গুলি করত, ঠিক তেমন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নিরীহ শিক্ষার্থীদের ওপর পশুর মতো গুলি করে রামদা দিয়ে কুপিয়ে মারে। দিনভর সংঘর্ষে শতাধিক নিহতের ঘটনা পাওয়া গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে অন্তত 2000 জন। বিডিআর বিদ্রোহের সময় শেখ হাসিনাকে যেভাবে সাহায্য করেছিল ভারত, করেছিল সেনা সমাবেশ, ছিল আরও অনেক প্রস্তুতি। 2009 সালের 26 ফেব্রুয়ারি বিকেল 5টা। সেই সময় প্যারাশুট রেজিমেন্টের 6ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদেব সিং সাধু আক্রমণের জন্য অগ্রগামী দলের দায়িত্বে ছিলেন। ঠিক সেই সময়ই আদেশ আসে। সক্রিয় করা হয়েছিল জরুরি সংকেত এবং সম্মুখ সারির একাধিক প্যারাট্রুপার দলকে সক্রিয় করা হয়। এক ব্যাটালিয়ন সৈন্যের সক্ষমতার সম্পন্ন স্ট্রাইক ফোর্স 24 ঘন্টা জরুরি মোতায়েনের জন্য সতর্ক ভারত। এই দলটি ভারতের ক্ষমতার প্রদর্শনের প্রধান বিবেচ্য হয়। আগের রাতেই একই ধরনের একটি জরুরি সংকেত
সক্রিয় করা হয়েছিল এবং পরে বাতিল হয়। কিন্তু ফের যখন সংকেত সক্রিয় হলো এবং 5 থেকে 6টি IL-76 ও AN-32 বিমান প্রস্তুত রাখার নির্দেশ আসে, সাধু বুঝতে পারেন বড় কিছু ঘটতে চলেছে। 2.5 ঘন্টা পর 1000-এরও বেশি ভারতীয় প্যারাট্রুপার নিজেদেরকে পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে দেখতে পান। সেখানেই রাত কাটাতে সাধুর অধিনায়ক নির্দেশনা দিলেন। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী BDR এর সদস্যরা বিদ্রোহ করেছে। তারা সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, তিনি নিজের জন্য হুমকি মনে করছেন এবং সেনাবাহিনীর সমর্থনের ওপর আর নির্ভর করতে পারছেন না। সেই দিনের কথা স্মরণ করে সাধু বলেন, তিনি ভারতের কাছে সাহায্য চেয়েছেন এবং সেই জন্যই আমরা বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছিলাম, নতুন নির্দেশের জন্য অপেক্ষা করছিলাম এবং ঢাকায় অবতরণের পর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। নয়াদিল্লি ঢাকায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, কারণ যদি সহিংসতা বৃদ্ধি পায় তবে এই কূটনীতিকরাও আক্রান্ত হতে পারেন। সেই সময় বাংলাদেশের ইতিহাসে সেনা কর্মকর্তাদের হত্যার সবচেয়ে নৃশংস ঘটনাটি ঘটেছিল। হত্যাকাণ্ড শুরুর পরপরই হাসিনা তার সবচেয়ে কাছের মিত্র নয়াদিল্লির শীর্ষ কংগ্রেস নেতা, সদ্যই অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া প্রণব মুখার্জিকে ফোন করেন। ঘটনা শোনার পর মুখার্জি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। ঢাকা থেকে সাহায্যের অনুরোধের পর প্যারাট্রুপারদের প্রস্তুত করা হয় এবং ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন হাসিনার পক্ষে সমর্থন আদায়ে আমেরিকা, ব্রিটেন, জাপান ও চীনা দূতদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ শুরু করেন। কলাইকুণ্ডার পাশাপাশি জরহাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা হয়। অবস্থা এমন যে যদি নির্দেশ আসে তবে ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করবে। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ পরবর্তীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ হয়। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেওয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে। অভিযানের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার যুদ্ধের সময় ব্যবহারের জন্য প্রথম ধাপের গোলাবারুদ বিতরণ শুরু করেন। খুব স্বাভাবিক এই কাজ থেকেই পরিস্থিতির ভয়াবহতা আঁচ করা যায়। বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে উদ্বেগ ছিল। যদি বাংলাদেশের জেনারেলরা হাসিনার বিরুদ্ধে যান, তারা ভারতীয় সৈন্যদের প্রতিরোধ করবে। সাধু বলেন, যদি সেরকমটা হয় তাহলে পূর্ব ভারতে আমাদের পুরো একটি সৈন্য দল আছে। শক্তি বাড়াতে সেখান থেকে সেনা পাঠাতে হতো। 27 ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু চূড়ান্ত আদেশটি শেষ পর্যন্ত আসেনি। পিনাক রঞ্জন চক্রবর্তী তখন ঢাকায় ভারতের হাই কমিশনার। তার পিতৃপুরুষের আদিবাস বাংলাদেশে। হাসিনাকে তিনি সম্মান করে আপা বলে ডাকতেন। তিনি বলেন, আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থায় রাখি এবং হাসিনাকে জানাই তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু কেন? কারণ ভারত জানত না পরিস্থিতি কতদূর গড়াবে। ঢাকায় বিদ্রোহীরা BDR সদর দপ্তর পিলখানায় তাদের মহাপরিচালক ও তার স্ত্রীকে হত্যা করে। বাংলাদেশ জুড়েই বিভিন্ন স্থানে একইভাবে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদের ওপর বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রচণ্ড চাপ আসতে থাকে। কিন্তু তিনি যদি এমন পদক্ষেপ নিতেন তবে তা থেকে একটি রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হতো এবং অস্থিতিশীলতা আরও বেড়ে যেত। একই সঙ্গে তা হাসিনার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনকে ঝুঁকির মুখে ফেলত। বিদ্রোহীদের অথবা বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের হাতে তিনি নিহত হতে পারতেন, কিংবা একটি সামরিক অভ্যুত্থানে উৎখাত হতে পারতেন। 2007 সালে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। ভারত সেই ঝুঁকি নিতে চায়নি, তাই দেশটি যা প্রয়োজন মনে করেছে তাই করেছে। দেশটি মঈন আহমেদকে পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দেয়। তখন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, যারা ওই সময় ক্ষমতার কাছাকাছি ছিল তারা আমাকে বলেছিল জেনারেল মঈনকে পদক্ষেপ না নিতে বলা হয়েছিল, অন্যথায় প্যারাট্রুপাররা 1 ঘন্টার মধ্যে ঢাকায় নেমে পড়বে। সেই সময় ভারতের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ছিলেন।
ভারতীয় এমন একজন শীর্ষ কর্মকর্তা তৌহিদ হোসেনের বক্তব্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত শুধু বলার জন্য তা বলেনি, সেই সব কিছুই সত্যি ছিল। প্রয়োজন হলে আমরা হস্তক্ষেপ করতাম। ভারতের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ আসেনি, কারণ জেনারেল মঈন শেষ মুহূর্তে পিছু হটেন। সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন ঘোষণা দেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে উদ্ভূত সংকটটি রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। সমস্যাটির সমাধান সেভাবেই করা হয়েছে। ওই সময়ে বান্দরবানের একটি সেনা ব্রিগেডের কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।